আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের টেক্সটাইল শিল্প খাত নিয়ে কথা বলছিলাম আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক রাজীব হায়দারের সঙ্গে। আমরা ফিরছি তার সাথে আবার আমরা আলোচনা করছিলাম ওভারঅল টেক্সটাইল খাতের চ্যালেঞ্জগুলো নিয়ে, সম্ভাবনা নিয়ে। একটু আসবো যে দুটি জিনিস একটু ছোট করে জানতে চাইবো যে একদিকে ব্যাংকিং যে ইন্টারেস্ট রেট সেটি নিয়ে ব্যবসায়ীদের সবসময় একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা পাই, সেটি শুনবো। এবং তার সঙ্গে সঙ্গে একদিকে অলস অর্থ পড়ে আছে কিন্তু সেভাবে বিনিয়োগ হচ্ছে না। একজন উদ্যোক্তা হিসেবে আপনি এই দুটি বিষয়কে কিভাবে দেখছেন? ধন্যবাদ প্রশ্নটির জন্য, খুব চমৎকার প্রশ্ন। আসলে বিনিয়োগকারীরা সবসময় ব্যাংকের ইন্টারেস্ট রেটের তাদের বিনিয়োগের অন্যতম একটি প্রধান অনুঘটক বলবো বা ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের ইন্টারেস্ট রেটটা। আপনি যদি 2007-08-এর সাথে আজকের অবস্থার তুলনা করেন সেই ক্ষেত্রে বলবো ইন্টারেস্ট রেট কমেছে, বাট কাঙ্ক্ষিত পর্যায়ে এখনও নেমে আসেনি। আপনি যদি আজকে ডিপোজিট রেট এবং ইন্টারেস্ট রেটের প্যারিটিটা যদি আমরা দেখি, তাহলে আমার মনে আছে ব্যাংকদের এখনও অনেক রুম আছে আমাদের সিঙ্গেল ডিজিটে ইন্টারেস্ট রেটটা নামিয়ে আনার জন্য। তো সেই ক্ষেত্রে আসলে এখনও গভর্নমেন্ট ইন্টারভেনশনও আমার মনে কিছুটা দরকার। তবে সেই ক্ষেত্রে সব দিকে ব্যালেন্স করে একটা পথ বের করে নিয়ে আসতে হবে। কারণ এখন যদি আমি 6-7-8% যেখানে বিনিয়োগকারীরা তাদের গচ্ছিত টাকার উপর পাচ্ছেন, সেখানে আমরা কিন্তু এখনো 12%-এর নিচে নামতে পারিনি যদি আমি অ্যাভারেজটা বলি। তো আমার মনে হয় যে এখানে আসলে অনেক কিছু করার আছে, এবং যেটা করলে আসলে উদ্যোক্তাদের জন্য এখন এই মুহূর্তে যেটা আমরা $50 বিলিয়ন এক্সপোর্ট টার্গেট করেছি, সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য এই লো ইন্টারেস্ট রেট আমাদের সবচেয়ে বেশি একটা ভূমিকা পালন করবে। কারণ দেখেন এখন বড় বড় উদ্যোক্তারা অনেকেই টাকার লোনের প্রতি ইন্টারেস্টেড না হয়ে ডলার লোনের দিকে আমরা যাচ্ছি। কারণ একটাই কারণ, ওখানে ইন্টারেস্ট রেট 4-5% কমে পাচ্ছি। সো এইটা কিন্তু যে কোনো ইন্টারেস্টের জন্য লং টার্ম কম্পিটিটিভনেস যদি আমি চাই আমার প্রোডাক্টের প্রাইসে, কস্টিংয়ে, এইটা একটা বড় ভূমিকা পালন করে। আর অলস টাকার ব্যাপারে যেটা বলছেন সেটা আসলে অনেকগুলো ফ্যাক্টর এটার সাথে জড়িত, যেটা হলো গ্যাস বিদ্যুতের একটা সহজলভ্যতার ব্যাপার আছে। অনেকে হয়তো দেখছেন যেটা পরিস্থিতিটা কত দূর উন্নতি হচ্ছে, গ্র্যাজুয়ালি হচ্ছে। আবার ইন্টারেস্ট রেটটাও আরও কমবে কিনা অনেকে হয়তো ওয়েট করছেন সেই ক্ষেত্রে। আবার বৈদেশিক মুদ্রায় অনেকে বিনিয়োগ করছেন। তো এই জন্য কাঙ্ক্ষিত ইনভেস্টমেন্টটা আসলে যে লেভেলে হওয়ার দরকার এখনও, সেটা আমরা এখনো অ্যাচিভ করতে পারছি না দেখেই আমাদের অলস টাকার পরিমাণটা ব্যাংকে বেড়ে যাচ্ছে। তবে আমি হোপফুল যে এখন অনেকেই যারা নতুন নতুন শিল্প কারখানা করছেন, বাইরের থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও গত এই অর্থ বছরে কিন্তু বেড়েছে। গভর্নমেন্ট নতুন নতুন ইপিজেড এর বা অর্থনৈতিক ইকোনমিক জোন চেষ্টা করছেন। তো ওইসব জায়গায় ডেফিনেটলি ওনারা যখন ইকোনমিক জোন করছেন, ওনারা কিন্তু এনশিওর করবেন আমাদের লজিস্টিক সাপোর্টগুলো যেন ওখানে থাকে। তবে এইসব সবগুলো একদিনে বললে তো হবে না, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি হোপফুল যে এটা যখন এই পলিসিগুলো ঠিক হয়ে যাবে, নতুন নতুন শিল্প কারখানা যখন আবার এইসব জায়গায় আসা শুরু করবে, এই প্রবলেমটা আমরা ওভারকাম করব। আচ্ছা, আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যে যেহেতু আপনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, আমাদের দেশের যে প্রেক্ষাপট বা কর্মসংস্থানের জায়গাটা অভাব, নতুন বিনিয়োগ যারা করতে চান বিশেষ করে তরুণরা, কোন কোন জায়গায় অনেক বেশি আমাদের নজর দেওয়া উচিত? তরুণদের জন্য টিপস বলেন বা আমাদের সরকারের সহযোগিতা জায়গাগুলো যদি একটু বলেন। তরুণদের জন্য যেটা হবে কি, আসলে একটা ছেলে যখন তার একাডেমিক পার্টটা শেষ করে তার ব্যবসার জীবনে অথবা চাকরির জীবনে প্রবেশ করে, আমি ব্যবসার যেহেতু উদ্যোক্তার কথা বলছেন, ব্যবসার ক্ষেত্রেই বলি, আমরা আসলে তাত্ত্বিকভাবে যা শিখি ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা এক না। আমি সম্ভব না। সে প্রথমেই দেখে যে তার পড়ার সাথে তার সাবজেক্ট বা ওয়ার্কিং প্লেসে অনেক 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 ভিন্নতা আছে। এটা তার জন্য একটা মেন্টাল অনেক সময় ডিলেমা বা শকের মতন হয়। তো এখানে ব্যুরোক্রেসির একটা ব্যাপার আছে যে একটা ব্যবসা শুরু করতে গেলে আমাকে প্রায় 16-17টা জায়গায় যেতে হচ্ছে ইন্ডিভিজুয়ালি। আমি পারমিশনের জন্য, লাইসেন্সিংয়ের জন্য, তারপর আমাকে ওই যে লজিস্টিক সাপোর্টের কথা বলতেছেন, প্রপার গাইডেন্সের কথা হচ্ছে, প্রপার ট্রেনিং মেকানিজম আছে কিনা আমাদের। সো আমরা যদি আসলে সবগুলো জিনিস, যেমন টেক্সটাইল সেক্টর আমরা বলছিলাম না, আমাদের পোশাক মন্ত্রণালয় এখন টেক্সটাইল মিনিস্ট্রি, যারা আমাদের এখন আগে যেটা বিনিয়োগ বোর্ড রেজিস্ট্রেশন দিত, এখন এটা টেক্সটাইল মন্ত্রণালয় দেয়। সো সমস্ত সুবিধাগুলো যদি ওয়ান স্টপ সার্ভিসের মতন একটা ছাদের নিচে হতো, সেটা নতুন উদ্যোক্তা ওখানে গিয়ে জানতে পারতো একটা ব্যবসা শুরু করতে গেলে তার কি কি জিনিস লাগবে। একটা সিঙ্গেল পয়েন্ট থেকে সবগুলো ফ্যাসিলিটি যদি তাকে প্রোভাইড করা হতো, তাহলে তার জন্য ব্যাপারটা তো ভীতিকর হতো না, বা সে এটা জানতো। এটা একটা ইস্যু।
একটা সেম টাইম তাকে একটু শিক্ষিত করতে হবে, যেটা আসলে আমাদের উপরও বর্তায়। আমরা যারা অ্যাসোসিয়েশন আছি কিছু ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করতে পারি নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে। আরেকটা হলো বিনিয়োগের ক্ষেত্রে। বিনিয়োগের ক্ষেত্রে আসলে ব্যাংকের যে ইস্যুটা, সেটা এখন যেমন নারীদের ক্ষেত্রে ব্যাংক একটু বিশেষ সুবিধা দিচ্ছেন নতুন উদ্যোক্তা নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে, কৃষি ঋণের ক্ষেত্রে, সেরকম তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে যাদের পটেনশিয়াল ভালো, যাদের ম্যারিট ভালো, যাদের কাছে ইনোভেটিভ আইডিয়া আছে, সো বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট যদি মনে করে এরকম তরুণ উদ্যোক্তা যাদের পটেনশিয়াল আছে ইনোভেটিভনেসের ক্ষেত্রে, তাদের আইডিয়া ভালো, সেখানে একটা নীতিমালা করে যদি তাদেরকে প্রমোট করা যায় এবং পলিসি সাপোর্টগুলো যদি এক জায়গা থেকে এনশিওর করা যায়, আমার মনে হয় এই সমস্যা দূর করা খুব একটা কঠিন হবে না। সদিচ্ছা দুই দিকেই আছে, আমাদেরও আছে, গুরুত্বপূর্ণ বিষয় বলছিলেন যে ওয়ান স্টপ সার্ভিস। এই যে একজন উদ্যোক্তা যখন শুরু করবে, তার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ছোট একটা ফ্যাক্টরি করতে গেলেই, ফ্যাক্টরি করিনি কিন্তু ফ্যাক্টরি করার আগে আমাকে পরিবেশের ছাড়পত্র নিতে হচ্ছে, আমাকে ফায়ারের ছাড়, কিন্তু আমি তো এখন ফ্যাক্টরি করিনি। তো এই জায়গাগুলো আসলে যুগের সাথে কতটুকু পরিবর্তন দরকার? আসলে পরিবর্তন একটা মানে নেভাল এন্ডিং ইস্যু, পরিবর্তন সবসময় হবে। আগে অনেক নিয়ম ছিল যেগুলো চেঞ্জ হয়ে গেছে। আসলে যেটা আপনি বললেন পরিবেশের ছাড়পত্র, আমাদের পরিবেশের ছাড়পত্রটা আসলে একটা অবস্থানগত ছাড়পত্র নিতে হয়। তারপরে আসলে ছাড়পত্রটা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না। আমি যেটা বলতে যাচ্ছি যে ছাড়পত্র নেওয়ার পদ্ধতিটা, আমি যদি এখন না জানি যে কি পদ্ধতিতে হবে, আমাকে দেখেন, আমাকে পরিবেশ অধিদপ্তরে যেতে হচ্ছে, ভ্যাটের জন্য ভ্যাটের অফিসে যেতে হচ্ছে, টিনের জন্য টিনের অফিসে যাব, আমি আরজিএসএ তে যাচ্ছি আমার ইসের জন্য, আমার মেমোরেন্ডামের জন্য, টিন করছে আরেক জায়গা থেকে। সবগুলো জায়গায় যদি ছাদের নিচে যদি সবগুলো সেবা পাওয়া যেত এবং একজন যদি এখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করত, যে সে তরুণ উদ্যোক্তার হয়ে বাকি সমস্ত সংস্থার সাথে কোঅর্ডিনেট করবে এবং কোনো জায়গায় প্রবলেম হলে সেটা সে ওভারকাম করে দেবে, তাহলে কিন্তু জিনিসগুলোকে আজকে এত কঠিন মনে হতো না। জি জি। সো আমার মনে হয় এক্ষেত্রে যদি আমি যেটা বলছি সিঙ্গেল পয়েন্ট সার্ভিস বা একই ছাদের নিচে নিয়ে আসা, এটা একটা এই সরকারও চেষ্টা করছেন এবং ইতিমধ্যে তারা অনেক ধরনের কার্যক্রম করছেন, আমরা আশা করব অবশ্যই সেগুলো কমে আসবে। একেবারে শেষ প্রান্তে এসে যেটা জানতে চাইবো যে এই যে টেক্সটাইল খাতের আর উন্নয়নে আসলে গভর্নমেন্টের আর কি ধরনের সহযোগিতা আপনারা প্রত্যাশা রাখেন? টেক্সটাইলকে যেহেতু প্রথমে বলেছি লাইফলাইন অফ দ্য ইকোনমি, বাংলাদেশের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্টিং সেক্টর এটা, যেটা $25 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে আমাদের এই গত অর্থ বছরে। তো এই সেক্টরকে বাদ দিয়ে দেশের এই অগ্রগতি আসলে কল্পনা করা ঠিক চিন্তা করা সম্ভব না। আমাদের যারা পূর্ববর্তী যারা আছেন তাদের লিগেসিটি আমরা এখন বহন করতেছি এবং আমরা তরুণ উদ্যোক্তারা হোপফুল যে আমরা আরো বেটার করব। বাট এখন যে চ্যালেঞ্জগুলো আমি আগে বললাম, পলিসি, ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস অ্যান্ড পাওয়ার, অলরেডি অনেক উন্নতি হয়েছে কিন্তু উন্নতির চাহিদাও তো বাড়ছে। সো ওইটা যদি আমরা আমাদের চাহিদার সাথে উন্নতির যে সামঞ্জস্যটা যদি ঠিক রাখতে পারি, তাহলে আমি মনে করি না আমাদের আর খুব একটা সমস্যা সমাধান হবে। আর পলিসির ব্যাপারটা গভর্নমেন্ট যদি একটু খুব চিন্তা ভাবনা করেন, লং টার্ম আমাদেরকে একটা সুন্দর পলিসি দেন, আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে খুব আশাবাদী যে আমরা ভালো কিছু করতে পারবো। কারণ দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, দেশকে এখন আমরা চাইলে অনেক কিছু দিতে পারি। খুব সুন্দর একটি কথা। আমরা অবশ্যই আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকার অবশ্যই সেদিকে অনেক বেশি মনোযোগী হবেন এবং আমরা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত জানানোর জন্য। ধন্যবাদ।